হ্যালো বন্ধুরা, সবার প্রিয় রোদেলা আপুর নীল চিরকুট গল্পের 33 নম্বর পার্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আপনি যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান, তো এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী গল্পের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজ সপ্তাহখানেক পর মৌসুমীকে পড়াতে এসেছে নাদিম। গোটা সপ্তাহ নিরুদ্দেশ থাকার পরেও তাকে কোনোরূপ প্রশ্ন করা হয়নি। কেন প্রশ্ন করা হয়নি তা ঠিক ধরতে পারছে না নাদিম। ধরার জন্য যে বিশেষ চেষ্টা চালাচ্ছে এমনটা নয়। তার চোখ মুখে বিন্দুমাত্র চিন্তা বা আগ্রহ দেখা যাচ্ছে না। মৌসুম মাথা নিচু করে ইংরেজি ট্রান্সলেশন করছে। গায়ে কটকটে লাল কামিজ। রোজগার চেহারাটা আজ একটু বেশি সতেজ। চোখে মুখে হাসি হাসি ভাব। মুশি লেখা থামিয়ে মাথা উঁচিয়ে তাকালো। চোখে তার প্রগাঢ় চঞ্চলতা। নাদিম ভুরুকুসকে বলল, কি ব্যাপার? মুশি হাসল। সাথে সাথেই যেন বাম গালের এক চিমটি মাংস অদৃশ্য হলো কোথাও। গালের মাঝ বরাবর ছোট্ট একটা গর্ত তৈরি হলো। ভারী মিষ্টি দেখালো সেই মুখ। পাতলা ঠোঁট নেড়ে শুধালো, আমার একটা ইচ্ছে পূরণ করবেন স্যার, প্লিজ? মৌসির আশাভরা সকৌতুক চোখের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক কণ্ঠে জবাব দিল নাদিম, না। মৌসির মুখটা মুহূর্তেই চুপসে গেল। এই লোকটা ভারী অভদ্র, বিন্দুমাত্র ম্যানার্স নেই। মুখের উপর কথা বলতে 2 সেকেন্ডও ভাবতে হয় না তার। না শুনেই না করে দিলেন কেন? এভাবে কাউকে না করতে নেই। মিশে মিশেও তো রাজি হতে পারতেন। আমি নিশ্চয়ই ভয়াবহ কিছু চাইতাম না। মৌসির কণ্ঠে তরল অভিমান। নাদিম মৃদু হেসে বলল, আমি অযথা মিথ্যে বলি না মৌসি। তাই বলে এভাবে অপমান করবেন? অপমান করলাম নাকি? করলেনই তো। অ্যাটলিস্ট ইচ্ছেটা জিজ্ঞেস করতে পারতেন। নাদিম দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছে শোনার ইচ্ছে আমার হয়নি বলেই জিজ্ঞেস করে নি। নিজের ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে অন্যের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া আমার পছন্দ নয়। মৌসুর মুখের অন্ধকার কেটে গেল। বই খাতা গুছিয়ে রেখে উৎসাহী কণ্ঠে বলল, বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ইদানিং কমেন্ট একটু কম হচ্ছে। রোদেলা আপুর গল্প যদি এত কমেন্ট কম হয়, সত্যি একটা আশানুরূপ ভালো লাগে না। আজ পড়বো না, শিখব। নাদিম ভুরু কুচকাল। কি শিখবে? বই খাতা বন্ধ করে রাখলে শিখবে কিভাবে? নাদিমের প্রশ্নে খুশি হয়ে গেল মৌসি। উজ্জ্বল মুখে বলল, বই খাতা দিয়ে হবে না, প্র্যাকটিক্যালি শিখব। মানে? মৌসি দ্রুত হাতে টেবিলের ড্রয়ার খুলল। ড্রয়ার থেকে সাদা কাগজে মোড়ানো একটি সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করলো। মৌসির ড্রয়ারে সিগারেট আর দেশলাই দেখে অবাক হলো নাদিম। কৌতূহলী চোখে দেখতে লাগলো মৌসির অদ্ভুত সব কর্মকাণ্ড। এটা আসলেই নর্মাল। আজকাল মেয়েরা যে সিগারেট খায়, এটা আসলে একটা নর্মাল জিনিস। মেয়েরা যে কেন সিগারেট খায় এটাই আমরাও বুঝি না। মৌসি একটা সিগারেট বের করে উল্টো করে মুখে দিল। সিগারেটের প্যাকেটটা নাদিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সিগারেট খাওয়া শিখব। নেবেন স্যার? আপনার পছন্দের সিগারেট, বেনসন। এক প্যাকেটে 280 টাকা নিয়েছে। দামটা ঠিক আছে। নাদিম সিগারেট নিল না, তবে জবাব দিল, হ্যাঁ দাম ঠিক আছে। আমার হাতে সিগারেট দেখে অবাক হচ্ছেন না? একদমই হচ্ছি না তো। নয়, তা নয়, তবে যতটুকু হয়েছি ততটুকু হওয়া উচিত হয়নি। মেয়েদের হাতে সিগারেট থাকাটা অবাক হওয়ার মতো কিছু নয়। ইদানিং মেয়েরাও সিগারেট খায়। অনেক মেয়ে সিগারেট খায়। মৌসি একটু অসন্তুষ্ট হলো। মুখ থেকে সিগারেটটা সরিয়ে শক্ত কণ্ঠে বলল, সব মেয়ের সাথে আমার তুলনা করবেন না স্যার। আমি সব মেয়েদের মতো নই। সিগারেটের প্যাকেটটা আমি আপনার জন্যই কিনেছি। আপনি কি আমার সামনে বসে একটা সিগারেট খাবেন? না। মৌসির চোয়াল এবার শক্ত হলো। নাদিমের মুখে স্থির দৃষ্টি রেখেই বলল,
আপনার জন্য সিগারেটের প্যাকেটটা কিনেছি বলে কি আপনার মনে হচ্ছে আমি আপনার প্রেমে টেমে পড়ে গেছি? নাদিম হাসল। মৌসি কড়া কণ্ঠে আবারও জবাব দিল, হাসবেন না স্যার, আমি আপনার প্রেমে পড়েছি এমন ভুল ধারণাও রাখবেন না। সেদিন আপনাকে সিগারেট খেতে দেখে হঠাৎই সিগারেট কিনতে মন চাইল। আমি এমনই একটি প্যাকেট ড্রাইভারকেও গিফট করেছি। এটা বড় কোনো ব্যাপার না। মৌসির রুর কথার কোনোটি নাদিমকে তীব্র আঘাত হানল বলে মনে হলো না। মৌসি বিরক্ত চোখে চেয়ে রইল। নাদিম ফোন হাতে উঠে দাঁড়ালো। অনন্ত দায়সারা কণ্ঠে বলল, তুমি নিজেই নিজেকে ডিসক্লোজ করছো মৌসি। তুমি কাকে কি গিফট দিচ্ছ আর কাকে দিচ্ছ না তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রয়োজনে বা অপ্রয়োজনে দামি গাড়ি নিয়ে ছায়ার মতো কাকে লক্ষ্য করে করে বেড়াচ্ছ তাতেও আমার আগ্রহ নেই। আমার আগ্রহ খুবই সীমিত। আমার সীমিত আগ্রহে তুমি সম্পর্কিত কোনো ব্যাপার নেই। মৌসি মাথা নিচু করে ফেলল। খুবই সুনিপুণভাবে ধরা পড়ে গিয়েছে সে। দূর থেকে নাদিমের আড্ডামহলে নির্বিশেষ তাকিয়ে থাকার ব্যাপারটা খুবই নগ্নভাবে জেনে গিয়েছে নাদিম। খেয়ালও করেছে। লজ্জায় আর অপমানে ভিতরটা টলমল করছে তার। মৌসির গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বহু কষ্টে তারপরও কিছু বলল, আপনি কাল আসবেন না স্যার? নাদিম তীব্র তৃষ্ণতা নিয়েই বলল, আমি অভদ্র মেয়েদেরকে ঠিক সহ্য করতে পারি না মৌসি। মৌসির টলমলে চোখ দুটোতে এবার বর্ষণ হলো। আত্মসম্মানের এমন রূঢ় বলিদানে টলমল করছে তার বুক। প্রচণ্ড রাগে জ্বলে যাচ্ছে শরীর। নাদিমের এই মুখের উপর কথা বলে দেওয়া স্বভাবটাই একসময় অসহ্য লাগতো মৌসির। রাগ লাগতো, বিরক্ত লাগতো। দুর্ভাগ্যবশত আজ নাদিমের এই স্বভাবটার জন্যই তাকে এত ভালোবাসে মৌসি। নাদিম সবসময় কেন এত অবহেলা করে তাকে সে নিজেও জানে না। 2 টাকার দামও দেয় না। মৌসিকে এতটাই তুচ্ছ। টাকা পয়সা সৌন্দর্য কোনো কিছুতেই পিছিয়ে নেই মৌসি। তবুও কেন এত বিরাগ নাদিমের? এই যে মৌসি লুকিয়ে চুরিয়ে নাদিমকে দেখে, তার সিগারেট খাওয়ার মতো তুচ্ছ স্বভাবটাও তেও ভাবনাতীত মুগ্ধ হয়। মেয়ে বান্ধবীরা তাকে একটুখানি শুয়ে দিলেই কেঁদে ভাসায়। এসব কি চোখে পড়ে না নাদিমের? মৌসির মতো অত প্রয়োজন করে কেউ কি ভালোবাসতে পারবে তাকে? তবু নাদিম উদাসীন। আচ্ছা, আর কি চাই নাদিমের চাহিদাটা মৌসির মাঝেই কেন নেই? আধা ঘন্টা হলো হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আরফান। গায়ে তার 1000 টন ক্লান্তি। গত 3 দিন ভয়ানক ব্যস্ততায় সময় কেটেছে তার। নম্রতার সাথে যোগাযোগটা হয়ে ওঠেনি। যোগাযোগটা মূলত আরফান ইচ্ছে করেই করেনি। আরফান নম্রতাকে সময় দিতে চায়। একটু সময় তার নিজেরও প্রয়োজন। একটা সম্পর্কে এগিয়ে নিতে যে মানসিক ঝড়ঝাপটা দরকার তাই এখনও গড়ে ওঠেনি তাদের। আরফান বাইরের পোশাকে গায়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। পুরো ঘরে বেলি ফুলের সুবাস। জানালার ভারী পর্দা ভেদ করে আসছে শরতের শিরশিরে বাতাস। চাঁদের আলোয় চকচক করছে থোকা থোকা বেলি ফুলের রাজ্য। সেই রাজ্যে মুহূর্তেই উদয় হলো শ্যামলতা। সেই লাল পেরে সাদা শাড়ি, আলতা রাঙা খালি পায়ে পায়েল বাজছে। বেলি ফুলে সৌরভে ভরে আসে তার শরীর। দু চোখে তীব্র অভিমান নিয়ে চিঠির কথাগুলোই আউড়ে চলেছে পাতলা সুন্দর ঠোঁট নেড়ে। শোনো, আজ আমার মনটা খুব খারাপ। এই মনটা খারাপ ছিল দীর্ঘ 4 বছর। প্রগাঢ় এক মন খারাপ নিয়েই কিশোরী থেকে যুবতী হয়েছি। নিতান্তই বাচ্চা থেকে পরিপূর্ণ নারী হয়েছি। তুমি প্রশ্ন করেছিলে তুমি হারিয়ে গিয়েছে নাকি হারিয়ে ফেলেছো আমায়। আমি প্রশ্ন করতে চাই, তুমি কি ভালোবেসেছিলে নাকি জাদু করেছিলে আমায়? না দেখে না শুনে এক কাল্পনিক পুরুষের প্রতি এত প্রগাঢ় ভালোবাসা কি করে তৈরি হয়েছিল জানি না। কি করে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম জানি না। হয়তো কিশোরী ছিলাম বলেই। তুমি একবার বলেছিলে কিশোরীরা খুব যত্ন করে চিঠি লিখতে পারে, যুবতীদের সেই গুণ থাকে না। আজ পরিপূর্ণ যুবতী রূপে
অধিষ্ঠিত হয়ে বুঝতে পারছি সেই গুণটা আসলে যুবতীদের থাকে না, থাকতে নেই। তোমার নামে এই চিঠিটা আমি লিখতে পারছি না। কালো অন্ধকার শব্দ ভাণ্ডারে ছোট্ট ছোট্ট ভালোবাসাময় শব্দ আমি খুঁজে পাচ্ছি না। বারবার আটকে যাচ্ছে কলম। ইচ্ছে হচ্ছে নীলাভ এই কাগজটিতে মন খারাপের দীর্ঘ গল্পটা সরিয়ে ছিটিয়ে দেই। সেই ভয়ানক মন খারাপের সাথে তোমার অস্তিত্ব যে কতটা প্রগাঢ় ছিল তা তুমি দেখো। একটিবারের জন্য হলেও চমকে ওঠো, উপলব্ধি করো তুমি বড় নিষ্ঠুর। এই 4 বছরে অনেক বদলে শিখেছি আমি। হারিয়েছি আমার চঞ্চলতা, হারিয়েছি এক সমুদ্র চোখের জল, এত কিছু হারিয়েছি শুধু তোমার জন্য। কত কত প্রশ্ন মাখা চিঠি জমিয়েছি শুধু তোমার নামে। সব কয়টার উত্তর চাই আমার। প্রশ্নমাখা চিঠিগুলো আকাশে উড়িয়ে তোমাকে সাপমুক্ত করো প্লিজ। এই বন্দিনী রাজকন্যাকে শেকলমুক্ত করে অভিনভূতির সাগরে ভাসিয়ে দাও। আমি সত্যিই ভাসতে চাই, শরতের মেঘের মতোই উঠতে চাই। আমার বড্ড দুঃখ বুঝলে, আমি খুব দুঃখী। গত 4 বছর 4380টি রাত শুধু তোমায় দেওয়া শাস্তির কথা ভেবেই কাটিয়েছি আমি। কতটা দুঃখ তোমায় দেব বলে জমিয়ে রেখেছিলাম জানো। কিন্তু তুমি যখন সত্যি এলে তখন কেমন অসহায় হয়ে পড়লাম দেখো, কিভাবে এত দুর্বল হয়ে পড়লাম আমি। আমি তোমাকে ক্ষমা করতে চাই না, কিন্তু এই না চাওয়াটাও আমার কথা শুনছে না। তোমাকে তীব্র দুঃখ দিতে চেয়েও পারছি না। বড় দুঃখ হচ্ছে আমার। এই দুঃখ কি করে তারাই বলো। তোমার শ্যামলতা। পাশ থেকে খিলখিল হাসির শব্দে ভাবনা কাটে আরফানের। চোখ মেলে পাশে তাকায়। আরফানের পাশেই অর্ধেক শরীর বিছানায় বাইরে ঝুলিয়ে শুয়ে আছে নিদ্রা। খিলখিল করে নিরন্তর হেসেই চলেছে। হাসির দাপটে তার শরীর কাঁপছে। আরফান নিজেও হাসল। উঠে বসতে বসতে বলল, হাসছ কেন? নিদ্রা উঠে বসল। বিছানায় পা মুড়ে বেশ আরাম করে বসে বলল, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কথা বলছিলে? খুবই অড টাইপ কথা বলছিলে, আমি শুনে ফেলেছি। অড টাইপ? কখনো নয়। আমি খুবই মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলাম। মিষ্টি মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। আমি নিশ্চয়ই মিষ্টি কোনো কথা বলেছি। তুমি মিথ্যা বলছো। নিদ্রা চোখ বড় বড় করেই বলল, মিষ্টি মেয়ে? ও মাই গড, হু ইজ দিস সুইট গার্ল? তুমি কি প্রেমে পড়েছো? আরফান উঠে দাঁড়ালো। জানালার পর্দাটা পুরোপুরি সরিয়ে দিয়ে ভারী নিঃশ্বাস নিল। রহস্যময়ী হেসেই বলল, মনে হয়। নিদ্রা লাফিয়ে উঠে বলল, কি বলছো? কে সেই মেয়ে? তুমি তাকে চেনো? নিদ্রা ভাবে। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, ও মাই গড। ও ছোড়াছুড়ি মেয়েটা? তুমি ওই ছোড়াছুড়ি মেয়েটার প্রেমে পড়েছ? মাই গড, সাংঘাতিক। নিদ্রার এমন অদ্ভুত সম্বোধনে হেসেই ফেলল আরফান। ওর নাম ছোড়াছুড়ি নয়, ওর নাম শ্যামলতা। নিদ্রা অবাক হয়ে বলল, শ্যামলতা? বেশ মিষ্টি নাম তো। শ্যামলতাও কারো নাম হয়? হ্যাঁ, হয়তো। নিদ্রা নাম নিয়ে খুব একটা ঘাটাঘাটি করল না। অৎফুল্লত কণ্ঠে বলল, তুমি তবে বিয়ে করছো মনে হয়। তার মানে আমি বুড়ি হওয়ার আগেই হ্যান্ডসাম একটা বর পেয়ে যাচ্ছি। বন্ধুরা, এদের দুইজনের কথাবার্তা শুনলে মনে হয় এরা দুইজন বোন না, ভাই বোনই না, মনে হয় যে এরা দুইজন মনে হয় কোনো বন্ধু বান্ধব। আরফান হেসেই ফেলল। নিদ্রা খুশি হয়ে মায়ের কাছে ছুটল। তাকে দুর্দান্ত এক খবর দিতে হবে, এখনই দিতে হবে। আরফান বাইরের কাপড় ছিঁড়ে ফ্রেশ হলো। তারপর ছাদের মাঝ বরাবর বেলি ফুলের রাজ্যে চেয়ার টেনে বসল। ছাদের সব লাইট অফ করে পুরাতন এক হারিকেন জ্বালালো। নম্রতা চিঠিতে একবার বলেছিল তার ছোট্ট ঘরে লণ্ঠন থাকবে। আরফান বহু কসরত করে এই প্রাচীন লণ্ঠন জোগাড় করেছে প্রায় 5 বছর আগে। আকাশে হলদেটে চাঁদ, চারদিকে সাদা বেলি ফুলের রাজত্ব। তার মাঝে লণ্ঠনের আলোয় একেলা এক যুবা প্রিয়তমাকে চিঠি লিখছে। শরতের শিরশিরে হাওয়ায় মৃদু মৃদু উড়ছে যুবকের কপালে পড়ে থাকা একগুচ্ছ চুল। বেলি ফুলের রাজ্যেও হচ্ছে
আনন্দময় হেলদোল। এক টুকরো আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে নম্রতা। মেজাজ তার চূড়ান্ত খারাপ। এই নিষ্প্রুভ নামক ছেলেটিকে একদম দেখে নিবে সে। পেয়েছেটা কি? নম্রতার প্রতি বিন্দুমাত্র টান আছে তার? কই, নম্রতা তো খুঁজে পায় না সেই টানটা। 3 দিন যাবৎ কোনো যোগাযোগ নেই, অথচ দেখা হলে গদগদ সংলাপ। আরেকবার শুধু আসুক কাছে। ধাক্কা দিয়ে যদি মেইন হলে না ফেলেছি তো তার নাম নম্রতা না, অভদ্র একটা। নম্রতা এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। শুধু বিয়ে করে সে শান্ত হবে না, অতি শীঘ্রই অন্তঃসত্ত্বা হয়ে আরফানের হাসপাতালেই ডেলিভারি করাবে। ভয়ানক প্রতিশোধ তুলবে সে। এত সহজে ছাড়বে না, কক্ষণও না। নম্রতার ভাবনার মাঝেই পিছন থেকে ডেকে উঠল নীরা। শেষ হলো, চল। নীরার মুখ থমথমে। সকাল থেকেই কেমন গম্ভীরভাবে চলাচল করছে সে। বেশি কথা বলছে না। নম্রতা বুঝেছে কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। নম্রতা তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে নিয়ে সম্মতি জানালো। তার শেষ। নীরা বিরস মুখে বেরিয়ে পড়ল। 4 দিনেই কেমন বিধ্বস্ত হয়ে গিয়েছে মেয়েটির মুখ। সবসময় সেজেগুজে থাকা মেয়েটি ঠিকমতো চুল পর্যন্ত আঁচড়াচ্ছে না। নম্রতার কষ্ট হয়। ভিতরে কোথায় যেন চিনচিনে ব্যথা করে ওঠে। এই মেয়েটার জন্য যদি একটু কিছু করতে পারতো সে। ভার্সিটিতে পৌঁছে ডিপার্টমেন্টের সামনে আসতেই একরকম দৌড়ে এলো একটা হ্যাংলা পাতলা ছেলে। নম্রতা নীরা প্রথম দফায় চিনতে না পারলেও পরে চিনল। লোকটি ডাক্তার আরফানের অ্যাসিস্ট্যান্ট গুসের ছেলেটি। নম্রতা অবাক হয়ে বলল, আপনি এখানে? ছেলেটি বাম হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে একটা বই এগিয়ে দিল। সাইকোলজির উপর লেখা মোটা ইংরেজি একটি বই। নম্রতা হাত বাড়িয়ে বইটি নিল। আগের থেকেও অবাক হয়ে বলল, এটা কি? স্যার দিয়েছে, আরফান স্যার। বইটা নাকি ফেলে এসেছিলেন আপনি? খুব গুরুত্বপূর্ণ বলেই আমায় পাঠালো। ডাহা মিথ্যা কথা। নম্রতা কখনোই কোনো বই ফেলে আসেননি। এই ডাক্তার খুব পাজি, নির্ঘাত কোনো কাণ্ড ঘটিয়েছে এই বইয়ে। কিন্তু সত্যটাও মুখ ফুটে বলল না নম্রতা। ঠোঁটে ভদ্রতার হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালো। লোকটি বিদায় নিতেই অন্যরকম এক অনুভূতিতে বুক ধরফর করে উঠল তার। অভ্যাসবশত বইয়ের মলাটের নিচে হাত দিতেই পেয়ে গেল লেফাফায়ে মোড়া চিরকুট। নম্রতার উত্তেজনা এবার দ্বিগুণ হলো। প্রথম চিঠি পাওয়ার মতো কাঁপতে লাগলো তার হাত পা। নম্রতার সেই কাঁপুনি দীর্ঘ স্থায়ী হলো না। আকস্মিক এক ঘটনায় কেটে গেল উত্তেজনা আর তীব্র অনুভূতি। অনন্ত নীরাকে হাত চেপে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে নীরাকে? নম্রতা চিঠি ভুলে ওদের পিছনে দৌড় লাগালো, কিন্তু মাঝপথেই ঘটে গেল এক অঘটন। নম্রতা কাছাকাছি পৌঁছানোর আগেই শটান চর পড়ল অনন্তর গালে। তো বন্ধুরা, অনন্তর গালে কী জন্য চরটা পড়লো এটা আপনিও জানেন না, আমিও জানি না। হয়তো পরবর্তী পার্টে আমরা খুব শীঘ্রই জানতে পারবো যে অনন্তকে কেন মারল নীরা, আর কেনই বা অনন্ত নীরাকে নিয়ে যাচ্ছিল।